মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে শহীদ মিনারে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থান ঘোষণাপত্রের রূপরেখা জানা যাবে কর্মসূচি থেকে। নতুন বছরে সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা সর্বসাধারণের। আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট বসাবে পরিবেশ অধিদপ্তর। 14 বছর পর প্রকাশ্যে হচ্ছে ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল। এবং হবিগঞ্জের বাহুবলে গ্যাস লাইন বিস্ফোরণ, এক প্রকৌশলী সহ 4 শ্রমিকের মৃত্যু। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা। বিকাল 3টায় গণজমায়েত করবে জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠনটি। ভোর থেকেই ঘটনাস্থলে আসতে শুরু করছেন শিক্ষার্থীরা। কর্মসূচি থেকেই জানা যাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের ধরন কী হবে। এর আগে কথা ছিল ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তবে সোমবার রাত 9টার কিছু পর বদলে যায় দৃশ্যপট। সরকার পতনের প্রায় 5 মাসের কাছাকাছি সময়ে এসে অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কথা জানায় সরকার। 24শে গণ অভ্যুত্থানের সংবিধান দিতে আমরা এখানে জড়ো হচ্ছি ছাত্র জনতা, এবং এই আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশকে নতুন রূপে নতুনভাবে গড়ে তোলা হবে। দেশটাকে নতুন করে সাজায়, যেখানে সব কি হবে বৈষম্য মুক্ত। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি এটাই চাওয়া যে আজকের সমাবেশের মাধ্যমে সবকিছু নতুনভাবে সাংবিধানিকভাবে ঘোষণা করা হবে। স্বাধীনতা সংগ্রামের পর যে সংবিধান রচিত হয়েছে সেই সংবিধানে অনেক কিছু বিকৃতি রয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী তানজিদ ভুইয়া। জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। তানজিদ, মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? সেই সাথে যোগ করবেন যে ঘোষণাপত্রের নিয়ে, মানে এইটা নিয়ে তা পরবর্তীতে তাদের বক্তব্য কী? যে আজকে আমি আছি এখন কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যে জাতীয় নাগরিক কমিটি রয়েছে, সেই নাগরিক কমিটির আজকে কিছু একটি কর্মসূচি মার্চ ফর ইউনিটি, সেই মার্চ ফর ইউনিটিতে আমরা রয়েছি। এখানে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে সারা দেশের যে শিক্ষার্থীরা রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত, যে আপনারা জানেন যে জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের পরে কিন্তু তাদের এই সব শিক্ষার্থী সহ তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংশ্লিষ্টরা রয়েছেন তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। আজকে ঘোষণাপত্র দেওয়ার যে কর্মসূচি ছিল, সেই ঘোষণাপত্র দেওয়াটি কিন্তু আজকে স্থগিত করে মার্চ ফর ইউনিটির যে কর্মসূচি, সেই কর্মসূচিটি প্রান্ত থেকে কিন্তু এখানে মার্চ ফর ইউনিটিকে সফল করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যে নাগরিক কমিটি রয়েছে, সে নাগরিক কমিটির যে কর্মসূচি, সে কর্মসূচি সফল করতে এখানে জড়ো হয়েছেন সারা দেশের থেকে আগত বিভিন্ন স্তরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা। আমরা যদি দেখাতে চাই যে শহীদ মিনারের বিভিন্ন প্রান্তে কিন্তু এখন শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। এখানে আজকে যে ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, যে আওয়ামী লীগের যে 17 বছরের যে দুঃশাসন এবং যে মুজিববাদের যে একটি সংবিধান রয়েছে 1972 সালে, সেই সংবিধানকে ঘিরে সেই সংবিধান বাতিল সহ বিভিন্ন তাদের দাবি দেওয়া রয়েছে। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত হয়েছিলেন জুলাই আগস্টের, সেই শিক্ষার্থীরা কিন্তু হতাহত এবং নিহত হয়েছিলেন। সেই তাদের যে কর্মসূচি এবং তাদের যে দাবি, যে তাদের কাছে
যে যে সমস্যাগুলো রয়েছে সেই বিভিন্ন হতাহত এবং নিহত যারা রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের সেই দাবি রয়েছে এবং আগামীতে যে একটি সুন্দর বাংলাদেশ গড়তে তাদের একটি দাবি রয়েছে। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি থেকে সর্বশেষ। জি তানজিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। 2024 সালের শেষ ভাগে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের রাজনীতিতে বিশাল পরিবর্তন আসে। মানুষ আশা করছে 2025 সালে সুখী সমৃদ্ধ নতুন এক বাংলাদেশ দেখতে পাবে। দীর্ঘ দেড় যুগ এক স্বৈরশাসক বাংলাদেশের সমস্ত আনন্দ উচ্ছ্বাস তার ঝুলিতে নিয়ে যায়। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে তা মুক্ত করে। সাধারণ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা 2025 সালে হবে নতুন এক বাংলাদেশ। মোহাম্মদ সুজনের ক্যামেরায় নাসির উদ্দিনের রিপোর্ট। 2024 সাল বাংলাদেশের জন্য ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক বছর। রাজনৈতিক সংকট, দোলাচল, সেখান থেকে আবারও ঘুরে দাঁড়ানো, এমন নানা ঘটনার সাক্ষী এই বছরটি। প্রত্যাশা আর প্রাপ্তির জাগতিক রসায়নে বছর যায়, বছর আসে। দেশ, জাতি, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি সব ক্ষেত্রেই পুরনো বছরের রেখাপাত নতুন বছরে নবতর সম্ভাবনা তৈরি করে। স্বাভাবিকভাবেই নতুন বছরেও সুন্দরের প্রত্যাশা সাধারণের। আমরা গরিব মানুষ যারাই আছি একটু সুখে থাকতে চাই। বাজারে যাইয়া 500 টাকা বাজার লইয়া কি পাই বাচ্চার 500 টাকায়, আর গরু গোশত মনে করেন যে আমরা গরিব মানুষ তখনই দেই না। আমাদের গরিব মানুষের জন্য জিনিসপত্রের দাম কমাইতে হইব। এই মানুষে মানুষে ভিন্ন মত থাকবে, মতের পার্থক্য হওয়াটাও যৌক্তিক। তবে এই মত পার্থক্য মানেই জাতির বিভক্তি নয়। কল্যাণকর রাষ্ট্র গড়তে হলে জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা জরুরি, যেখানে সাম্প্রদায়িকতা কিংবা হানাহানি থাকবে না। 2025 সালে এমন বাংলাদেশই দেখতে চায় তরুণ প্রজন্ম। 5ই আগস্টের আগে যে ধরনের দেশ ছিল সেটা যেন আমাদের 2025-এ এসে আমাদেরকে না দেখতে হয়, আমরা একজন সম্পূর্ণভাবে নতুন একটা দেশ দেখতে পারি। মানুষ যেন এই শোষণের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারে, সেই আকাঙ্ক্ষা নিয়েই আমরা আসলে 2025 শুরু করতে চাই। 2024 সালে বৈষম্যের বিরুদ্ধে বড়সড় আওয়াজ দেখেছে বাংলাদেশ। নতুন স্বপ্নের শুরু সেখান থেকেই। এখন অর্থনীতি সহ সব ক্ষেত্রেই সমতায়নের পালা। দাঙ্গা হাঙ্গামা বা আপনার এই যে গুম খুন বা মারামারি, এগুলো আমরা কখনোই প্রত্যাশা করি না। প্রথম স্টেবল থাকা দরকার রাজনৈতিক অঙ্গনটাতেই, এবং রাজনৈতিক প্রতিটা দলকে আগে নিজেদের মধ্যে সংস্কার করা দরকার। একটি দেশের সমৃদ্ধিতে বিশাল গুরুত্ব বহন করে অর্থনৈতিক কাঠামো, কিন্তু সেখানে ভর করেছে পুরনো অনেক জঞ্জাল। অর্থনীতিবিদরা মনে করেন নতুন বছরেও এই জায়গাটি চ্যালেঞ্জিং হবে, কারণ মুদ্রাস্ফীতিটা কন্ট্রোলড হলো না, আর হোয়াইট পেপারে যেসব তথ্য বার হয়েছে সেটা সুনির্দিষ্টভাবে চিহ্নিত হলো না। যেটা অসমাপ্ত থাকলো সেটা সমাপ্ত আর হবে বলে আমি আগামী বছর প্রত্যাশা করি না। কঠিন বাস্তবতাকে সঙ্গী করেই অদম্য এবং নির্ভীক বাংলাদেশ গড়ার কথা বললেন বিশিষ্টজনরা। আমরা আশা করি সমাজ কলুষমুক্ত হবে, বৈষম্যহীন হবে, এবং আপনার নতুন প্রজন্ম আমাদের কাছে যা শিখিয়ে দিয়ে গেল তা আপনার নতুন নতুন মাত্রা যুক্ত করবে। নতুন বছরের প্রাককালে ফেলে আসা বছরের দিকে তাকালে আলোড়ন তোলা অনেক ঘটনাই চোখের সামনে ভেসে ওঠে, যার কতক থাকে গর্ব আর অহংকারের। কিছু ঘটনা হয় জাতির জন্য লজ্জাজনক। তবে 2025 সালে বাংলাদেশ কোনো বদনামের ভাগিদার হবে না, এমন প্রত্যাশার কথাই বললেন সাধারণ মানুষ। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। 31st নাইটে আতশবাজি, ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ অধিদপ্তর, এমনটা জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। আজ রাত থেকে আমরা ইংরেজি নববর্ষ বরণ করে নেব। আপনারা যার যার গণমাধ্যম থেকে যদি একটু বিশেষভাবে একটা স্ক্রল দিতে পারেন যে আজকে রাতে যেন আতশবাজি, পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয়, এবং পাখিকুল, প্রাণীকুলের এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অত্যন্ত উচ্চ শব্দ সৃষ্টি করা না হয়, সে ব্যাপারে যেন একটা আবেদন রাখেন। আমরা আগেও বলেছি, আজকেও বলছি যে আজকে সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে। আমাদেরকে এই সমস্যার একটা দীর্ঘস্থায়ী সমাধান আসলে খুঁজতে হবে, সেটা আমরা খুঁজব। আওয়ামী লীগের 1.5 দশকের স্বৈরাচারী শাসনের অবসানের পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে অংশ নিয়েছেন সারা দেশ থেকে আসা
ছাত্র শিবিরের সদস্যরা। এ সম্মেলনেই 2025 সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এজন্য রবিবার থেকে সোমবার পর্যন্ত অনলাইনে ভোট দিয়েছেন সদস্যরা। জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, সকল অপপ্রচার মিথ্যাচারের কারণ ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি। হবিগঞ্জের বাহুবলে আকিজ অ্যান্ড বেভারেজ কোম্পানিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন প্রকৌশলী সহ 4 জন মারা গেছেন। সকাল 9টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, গ্যাসের চাপ কম থাকায় পরিস্থিতি উত্তরণে প্রকৌশলীরা কাজ করছিলেন। এ সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলে একজন প্রকৌশলী সহ 2 জন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও 2 জন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের পরিচয় জানা যায়নি। সীমান্তে বিজেপিকে পিঠ প্রদর্শন না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ এ আহ্বান জানান তিনি। সৈনিকদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন তিনি। সৈনিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ রক্ষার প্রয়োজনে জীবন দিয়ে হলেও দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দেয়া যাবে না। প্রতিপক্ষদের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশ মাতৃকার রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দিবে না বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি। শীতের দাপটে কাঁপছে পঞ্চগড়। বছরের শেষ দিনে কনকনে শীতে কাবু এ জেলার মানুষ। গতকাল থেকে আজ তাপমাত্রার পারদ বেড়েছে, কিন্তু বেলা বাড়লেও ঘন কুয়াশার কারণে কোথাও সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল 9টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.9 ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তরের জেলা গাইবান্ধায় শীতের তীব্রতা বেড়েই চলছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় শীতের প্রভাব পড়ছে জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জীবনে। বাড়ছে শীতজনিত রোগ। কুয়াশার কারণে গাড়ি স্টার্টিং ধরলে যাদের 2 মিনিট চালানোর পরে গাড়ি হাত পা কাঁপাকাঁপি করে, শরীর চলে না। তারপর রাস্তার মাঝখানে সাদা দাগ দেখা যায় না, গাড়ি চালানো খুবই অসুবিধা। শরীরের তো সব পাকে অসুবিধা ভাই, আমাদের কাপড় চোপড় নাই, মনে করো মেইন কথা যে কুয়াশা, বিছনাতেই তো উঠতে মনে হয় না, দিন করে দিন খাই, কি সমস্যাটা ধরে গেছে। এবার ফিরে দেখা 2024। বিদায়ী বছরে ফুটবলে লাল সবুজের জার্সিতে পুরুষদের চেয়ে নারীরাই যেন ছিল বেশি এগিয়ে। বছর শেষে ফিফা র্যাঙ্কিংয়ে তার ছাপটা যেন আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। 2024 সালে পুরুষ র্যাঙ্কিংয়ে তেমন অগ্রগতি না দেখা গেলেও নারীরা এগিয়ে গিয়েছে 7 ধাপ। তবে এসব ছাপিয়ে আলোচনার তুঙ্গে ছিল ফুটবল ফেডারেশনের সালাউদ্দিনের একক আধিপত্যের অবসান। বিদায়ী বছরে দেশের ফুটবল অঙ্গনের আলোচিত ঘটনা তুলে ধরছেন মুদাসসির আলী। 2024 সালে দেশের হয়ে জুনিয়র থেকে সিনিয়র পর্যায়ে সাফল্যের ছাপ রাখতে পেরেছে বাংলার মেয়েরা। সেই তুলনায় পুরুষরা যেন ছিল ঝিমিয়ে। বছরের শুরুতে ফিফায় নারী র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল 140, ডিসেম্বরে এসে 8 ধাপ এগিয়ে অবস্থান দাঁড়ায় 132 নম্বরে। অন্যদিকে পুরুষ র্যাঙ্কিংয়ে 2024 সালের ফেব্রুয়ারিতে লাল সবুজ জার্সিধারীদের অবস্থান ছিল 183, আর বছর শেষে এসে দাঁড়ায় 185 নম্বরে। ফেব্রুয়ারিতে দেশের মাটিতে হয় সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপ। সেখানে সবচেয়ে বেশি 4 বার শিরোপা জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ। এরপর মার্চে নেপালের মাটিতে সাফের আরেকটি বয়স ভিত্তিক টুর্নামেন্ট অনূর্ধ্ব 16তে বিজয়ী হয় লাল সবুজের কিশোরীরা। অক্টোবরে এসে সেই নেপালেই সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার ট্রফি ঘরে তোলার রেকর্ড করে সাবিনারা। জয়ের আনন্দে ঢাকায় ছাদ খোলা বাসে হয় অভ্যর্থনা এবং পরে দেয়া হয় তাদের অর্থ পুরস্কার।
অন্যদিকে বিশ্বকাপ বাছাই পর্বতে বছর জুড়ে জয়ের খরা কাটাতে ব্যর্থ হয় পুরুষ দল। ফিলিস্তিন, অস্ট্রেলিয়া ও লেবানন সবার কাছেই পরাস্ত হতে হয়েছে জামাল ভুঁইয়াদের। তবে প্রীতি ম্যাচে কিছুটা সফল ছিল তারা। ভুটান ও মালদ্বীপের বিপক্ষে 2টি করে প্রীতি ম্যাচে জয় পায় 1টি করে। যদিও সাফ ফুটবলে অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে প্রথমবার বিজয়ী হয় বাংলাদেশ। আরেক বয়সভিত্তিক সাফ ফুটবলের রানার আপ হয় অনূর্ধ্ব 17 দল। তবে সাফের বাইরে এশিয়ান কাপ বাছাইয়ে ব্যর্থ হয় বাংলার যুবারা। বিদায়ী বছরে ক্লাব ফুটবলে চালকের আসনে ছিল বসুন্ধরা কিংস। 2023-24 মৌসুমে বিপিএল, স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপ মিলিয়ে ট্রেবল শিরোপা জয় হয় তাদের। যদিও দেশের বাইরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও এএফসি কাপে ব্যর্থ ছিল বসুন্ধরা। 23-24 মৌসুম শেষে দলের সদস্য ও কোচেও আসে পরিবর্তন। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের অধ্যায় শেষ হয়ে শুরু হয় রোমানিয়ার ভ্যালেরিও তিতার যুগ। পাশাপাশি পরিবর্তনের হাওয়া লাগে দেশের অন্য ক্লাবগুলোর। এরপর 2024-25 মৌসুমের শুরুতেই চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন হওয়ার তকমা পায় বসুন্ধরা কিংস। ফুটবলে বছরের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন যুগের সূচনা। শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার কারণে 16 বছর ধরে টানা 4 মেয়াদে বাফুফে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়ে আসছিলেন কাজী সালাউদ্দিন। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বাফুফে নির্বাচনের পদ থেকে সরে দাঁড়ান তিনি। আর নির্বাচনে 123 ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন তাবিথ আওয়াল। এর মাধ্যমে দেশের ফুটবল ফেডারেশনে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে সালাউদ্দিনের একচেটিয়া প্রতাপের। মুদাসসির আলী, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। পায়রা বন্দরের প্রথম জেটি নির্মাণ কাজ শেষ। সড়ক ও নৌপথে পণ্য পরিবহনের মাধ্যমে স্বল্প খরচ ও কম সময়ে আমদানির সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন বছর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর লক্ষ্যে একক জেটি থেকে পণ্য খালাসের সম্ভাবনা নিয়ে এগুচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এতে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং বাণিজ্য সম্প্রসারণে পায়রা বন্দর ভূমিকা রাখবে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। গৌতম হালদারের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। বঙ্গোপসাগরের নিকটবর্তী পায়রা বন্দরের 72 কিলোমিটার দৈর্ঘ্য এবং 7 কিলোমিটার প্রশস্ত রামনাবাদ চ্যানেলকে ঘিরে দেশের বাণিজ্যিক উন্নয়নের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। 3,25,000 বর্গমিটার ব্যাকআপ ইয়ার্ড সহ অন্যান্য স্থাপনা নির্মাণ শেষ পর্যায়ে। 116,94,35,387 টাকা ব্যয়ে 39,000 বর্গমিটারের জেটিটি নির্মাণ হয় গত 27 নভেম্বর। এটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিইসিসি কোম্পানি। কাজটা সময় মতো শেষ করার আপ্রাণ চেষ্টা করেছি। ইনশাল্লাহ এতে আমরা সফলকাম হয়েছি। 27 তারিখে আমাদের কাজটা শেষ করেছি, মূল কাজ। এখন মাদার ভেসেলগুলি সরাসরি এখানে আসতে পারবে, এখন তারা সরাসরি আনলোড করতে হবে। এতে অনেক টাকা আমাদের দেশের জন্য সাশ্রয় হবে। দ্রুত জেটিতে মাদার ভেসেল সরাসরি ভিড়তে পারবে এবং নিরাপদে পণ্য খালাস কার্যক্রম শুরু হবে বলে জানান প্রজেক্ট ম্যানেজার। First of all, we are honored to be selected as development partner for the Paya Port Authority. And in the last 4.5 years, we have overcome the many challenges, and right now we stand here very proudly to say we have already completed our main work, and right now the jetty is ready for the operation. জেটিতে একই সঙ্গে 200 মিটার দৈর্ঘ্যের 3টি জাহাজ নোঙর করতে পারবে। পণ্য খালাস করে সড়ক ও নৌপথে কম সময়ে অল্প খরচে পণ্য পরিবহন করা যাবে বলে জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। এই পায়রা বন্দর থেকে আমরা ইনল্যান্ড কোস্টারের মাধ্যমে আমাদের যদি সার, বিসিএসির মাধ্যমে যে খাদ্য, বিএডিসির মাধ্যমে যে খাদ্য, এইসব যদি আরও পরিবহনের পরিমাণ বাড়াতে পারি, আমাদের এই বন্দরের ভূমিকা অনেকাংশে বেড়ে যাবে বলে আমি মনে করছি। জেটিটি পুরোদমে চালু হলে বন্দরের মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে গতিশীল হবে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। আফ্রিকার দেশ ইথিওপিয়ায় যাত্রীবাহী ট্রাক নদীতে পড়ে 71 জনের মৃত্যু হয়েছে। এদিকে ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 27 ফিলিস্তিনি নিহত হয়। এ নিয়ে 45,500 ছাড়ালো প্রাণহানি। ওদিকে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। এথিওপিয়ায় যাত্রীবাহী ট্রাক নদীতে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 71 জনে, যাদের মধ্যে 68 জন পুরুষ আর বাকি 3 জন নারী। রোববার স্থানীয় সময় বিকেলে দক্ষিণাঞ্চলীয় সিদামা প্রদেশে চালক নিয়ন্ত্রণ হারালে এমন দুর্ঘটনা হয় বলে জানিয়েছে সিএনএন। গাজার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও 27 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এ নিয়ে প্রাণহানি 45,500 আর আহত ছাড়িয়েছে 1,08,000। 14 মাসেরও বেশি সময় ধরে লাগাতার তাণ্ডবে বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় মৃতের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে শঙ্কা স্থানীয়দের।
এদিকে ইসরায়েলে ফিলিস্তিনিদের চাকরির বাজার দখল করছে ভারতীয়রা। এরই মধ্যে 16,000 ভারতীয় শ্রমিক নির্মাণ কাজে যোগ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার যৌথ তদন্ত সদর দপ্তরের আবেদনের পর পরোয়ানাটি অনুমোদন করেছে সিওল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট। গত 3 ডিসেম্বর দেশটিতে সামরিক আইন জারি করার প্রচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী কাজী পাপ্পু। বিপিএল এ খুলনা চিটং ম্যাচের সবশেষ খবর জানবো তার কাছ থেকে। পাপ্পু নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানবো বিপিএল এর ন্যায় দর্শকদের প্রতিক্রিয়া কি? চাপ ছিল, স্টেডিয়ামের মেন গেট ভেঙে ফেলেছিল দর্শকরা টিকিট না পেয়ে। আজকে কিন্তু পুরো উল্টো চিত্র, ভেঙে ফেলেছিল দর্শকরা টিকিট না পেয়ে। আজকে কিন্তু পুরো উল্টো চিত্র, অর্থাৎ দর্শক খরা মাঠে, দর্শকের তেমন কোনো চাপ নেই কোনো দর্শক যাও আসছেন, 2-1 করে করে ঢুকছেন। কারণটা অনেকগুলোই হতে পারে। একটাই হলো যে আজকে বিপিএল ম্যাচটি যেটি, সেটা টাইম শিডিউল চেঞ্জ হয়েছে। যেটা আমরা জানি যে 1:30টায় সবসময় ম্যাচ হয়, সেটা আজকে দুপুর 12টায় শুরু হয়েছে, এবং আরেকটি ম্যাচ যেটা 6:30টার জায়গায় সেটা শুরু হবে বিকাল 5টায়। এই একটা কারণ থাকতে পারে। আরেকটি কারণ থাকতে পারে হলো যে হাইপ হলো গতকালকে যদি আপনি দেখেন, গতকালকে ফার্স্ট ম্যাচ ছিল ফরচুন বরিশাল, সেকেন্ড ম্যাচ ছিল রংপুর রাইডার্স এবং আপনার ঢাকা ক্যাপিটালস, অর্থাৎ হোম ডিস্ট্রিক্টে হোম ভেন্যু ছিল ঢাকার। সে কারণে দর্শক ছিল। ফরচুন বরিশাল অনেক তারকা ঠাসা ক্রিকেটার ছিল, যার কারণে মানুষের একটা হাইপ ছিল। কিন্তু আজকে কিন্তু তেমন কোনো হাইপ আমরা দেখতে পারিনি, দর্শক নেই বললেই চলে। এবং আপনি যেটি আমাকে কাছে জানতে চেয়েছেন যে সবশেষ আপডেট, আমার কাছে যে সবশেষ আপডেট আজকের ম্যাচে খুলনার সবশেষ আমি যদি দেখি যে 16 ওভার 5 বল 157 রান 4 উইকেট। খুলনার স্টার্টিংটা ভালো হয়েছিল, উইকেটে যারা ছিলেন দারুণ খেলেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু চিত্রপট পাল্টে গেছে। অর্থাৎ স্টার্টিংয়ে 8-এর উপরে রান রেট ছিল, কিন্তু আজকে সেটা আস্তে আস্তে নেমে এসেছে। এর কারণ হলো যে চিটাগংয়ের শেষ দিকে এসে বলারগুলো ভালো বোলিং করছেন। তো সব কিছু মিলে সবচেয়ে বড় সমস্যা হলো যে গতকালকে যে দর্শক খরা, দর্শকের জোয়ার দেখেছিলাম, আজকে দর্শক খরা। এবং এই যে বিসিবির কিছু অব্যবস্থাপনা আবারও তুলে এসেছে, যে হঠাৎ করে টাইম চেঞ্জ, এটা হয়তো 2 দিন আগে মিডিয়াতে বলা হয়েছে, কিন্তু তারপরে দর্শকদের কাছে সেভাবে প্রচারণা হয়নি, যার কারণে কিন্তু বিপিএলে আজকে তেমন দর্শক দেখা যায়নি। তো অলি, এই ছিল আমার কাছ থেকে মিরপুর থেকে সর্বশেষ। জি পাপ্পু, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে শহীদ মিনারে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থান ঘোষণাপত্রের রূপরেখা জানা যাবে কর্মসূচি থেকে। নতুন বছরে সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা সর্বসাধারণের। আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট বসাবে পরিবেশ অধিদপ্তর। 14 বছর পর প্রকাশ্যে হচ্ছে ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল। এবং হবিগঞ্জের বাহুবলে গ্যাস লাইন বিস্ফোরণ, এক প্রকৌশলী সহ 4 শ্রমিকের মৃত্যু। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।